ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে অনেক শুভেচ্ছা। 2 মাস হয়নি আপনি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। একদম এই নতুন সময়, একদম নতুন দায়িত্ব, যেটা আগে কখনো ভাবেননি, হয়তোবা ভেবেছেন কিনা জানি না। এই দায়িত্ব আপনার কেমন লাগছে? আছি, ভালো আছি। এটা নতুন দায়িত্ব, কাজে বড় দায়িত্ব। এই দায়িত্ব সামাল দেওয়ার চেষ্টা করছি কিভাবে, তার তো প্রস্তুতি। হঠাৎ করে যে একটা দায়িত্ব আসলো, সেটা বহন করার মতো যোগ্যতা অর্জন করা এবং সেটাকে কার্যে পরিণত করা, এটা নিয়ে সচেষ্ট আছি যাতে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। আমরা তো জানি যে বিগত 2 দশকের অধিক সময় ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে, আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে, পদ্মার পানিতে আপনাকে চুবানোর কথাও হয়েছে, এবং আপনার তো জেলে যাওয়ার কথা এ সময়। হঠাৎ করে সব কিছু বদলে গেল। আপনি এখন রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন। একটা অবাক, অদ্ভুত, বিস্ময়কর পরিবর্তন বলা যায়। এমন কি কিছু হতে পারে আপনি কখনো ভেবেছিলেন? এটা রূপকথার মতো। এই 2 দিন আগে আপনি জেলে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছেন, আদালতের দরজায় দরজায় ঘুরছেন, হঠাৎ করে জেলে না গিয়ে বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করছেন। একেবারে উল্টো একটা চিত্র। অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছে আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য, মাপ চেয়েছি বরাবরই, এবং ক্রমাগতভাবে নানা উপলক্ষে আবার সেটা এসছে। এটা কোনোদিন সিরিয়াসলি মনে করি নাই যে এটাতে দায়িত্ব নিতে হবে। এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, সেই জন্য দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব নিয়ে এখানে এখন এসছি। আপনি কিভাবে এই বিরাট পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন? ছাত্র নেতাদের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হলেন? কোন পর্যায়ে এসে আপনি সম্মতি দিলেন? ছাত্র নেতাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তাদের পত্রিকায় দেখতেছি, টেলিভিশনে নিউজ দেখতেছি, এগুলো দেখে যাচ্ছি। ওরা বরাবর যেরকম আন্দোলন হয়, বহু আন্দোলনের মতো হইতে একটা আন্দোলন চলছে, এইভাবেই দেখছিলাম। তবে আমি তখন বিদেশে ছিলাম যখন এই আন্দোলনগুলো ঘনীভূত হচ্ছিল। অলিম্পিক উপলক্ষে প্যারিস অলিম্পিকের একটা দায়িত্ব পালন করছিলাম, যেহেতু এটা ডিজাইনিংয়ের মধ্যে আমি ইনভলভ ছিলাম, এবং যে সময় এটা আন্দোলন তুঙ্গে উঠছে, ঠিক সেই সময় আমি ওখানে প্যারিসে একটা অনুষ্ঠানের একটা প্রধান ব্যক্তি হিসেবে ছিলাম। প্যারিসের একটা রাস্তার নাম আমার নামে নামকরণ করা হয়েছে, সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। কাজে আমি এদিকেও দেখছি আর ওদিকের দৃশ্য দেখছি দূরের দৃশ্য হিসেবে। খুব আমার অফিস থেকে আমার যারা যোগাযোগ রাখে তারা বলছে, স্যার এখন ফিরেন না, এখন অবস্থা ভালো না, আপনি আসলেই বোধহয় আপনাকে জেলে নিয়ে যাবে, কাজে আপনি কিছুদিন দূরে থাকেন, এটা পরিস্থিতি বুঝে আপনাকে বলবো কখন আসতে হবে। কাজে আমি পরিকল্পনা করছিলাম প্যারিসের পরে বার্লিনে যাব, বার্লিনের পরে রোম যাব, তারপর ব্রাজিল যাব, ইত্যাদি ইত্যাদি। ওদের বলছিলাম যে এইভাবে আছে, দেশে ফিরে আসবো এবং এরকম একটা দায়িত্ব নিতে হবে, এটা মাথার ভেতরে ছিল না। তো তাদের একজনই, যে আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখে আমার অফিসে, বলে যে এটা ছাত্রদের একজন আপনার সঙ্গে আলাপ করতে চায়। এই প্রথম শুনলাম ছাত্রদের ব্যাপারে। মানে কী আলাপ করতে চায়? বলছে আপনার সঙ্গে আলাপ করবে, তারা সরকার গ্রহণ করবে, সরকারের দায়িত্ব নেবে, আপনাকে সরকারের দায়িত্ব নিতে হবে। তা আমি বললাম যে এটা তো ভিন্ন কথা হলো। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার সঙ্গে আলাপ হয়েছে? বলছে আমার সঙ্গে আলাপ হয়েছে। তো আমি ঠিক আছে, আমিও আলাপ করি, কী বলে দেখি। তো আলাপ করলাম, যোগাযোগ করে দিল, আলাপ করলাম, আমি প্যারিসে বসে আলাপ করছি। তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে এই দায়িত্ব দিও না, বরাবরই আমি এই দায়িত্ব থেকে দূরে সরে গেছি, এই দায়িত্ব ঠিক হবে না, তোমরা অন্য লোকজন দেখো, ভালো করে দেখো। বল না স্যার, আর কেউ নেই, আপনাকে নিতে হবে। তা আমি বললাম যে আবার দেখো, যেহেতু আমি তোমাকে বললাম যে কথাটা, এই পরিপ্রেক্ষিতে তুমি খোঁজ করো, খোঁজ করার পরে আমাকে বলো কী হলো, কী দাঁড়ালো। বল ঠিক আছে, আমি কালকে আবার ফোন করবো। ঠিক আছে, পরের দিন আবার ফোন করলো, বল স্যার উপায় নেই, আপনাকে আসতে হবে এবং আপনাকে দায়িত্ব নিতে হবে, অবিলম্বে আসতে হবে আপনাকে। তা আমি বললাম যে আমি তো এখন হাসপাতালে, আমি তো অবিলম্বে আর আসতে পারছি না, আমি ডাক্তারের সঙ্গে আলাপ করি কি বলে। তবে এটা তোমরা যখন এত প্রাণ দিয়েছ এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে, তোমরা যদি প্রাণই দিতে পারো তো আমি না হয় এই ব্যাপারে সম্মতি দিই, যতই আমার আপত্তি থাকুক, আমি সম্মতি দিলাম।
তবে আমি ডাক্তারের সঙ্গে আলাপ করে এটা বলতে পারবো কখন ফিরবো। বল না স্যার, তাড়াতাড়ি আসতে হবে। তা আমি বললাম পরে আমি বলবো। তা আমি ডাক্তারের সঙ্গে আলাপ করলাম হাসপাতালে, বলে যে আপনার তো আগামী দিনও থাকার কথা হাসপাতালে, তা আমরা চেষ্টা করি আপনাকে আগামীকাল ছেড়ে দিতে পারি কিনা। এই হলো ব্যাপার। পরের দিন সকালবেলায় উঠেই ডাক্তার বললো যে হ্যাঁ আপনি যেতে পারবেন, এই প্রিকশনগুলো আমরা নেব, যেহেতু আপনার জরুরি বলছেন আপনাকে ছেড়ে দেবো। ছেড়ে দিল, চলে আসলো। এই যে সিদ্ধান্ত আপনি নিলেন, এর মধ্যে ছাত্র নেতাদের ছাড়া এর বাইরে কারোর সাথে কি আপনার কোনো পরামর্শ আর কি যে আছে তাও তো আমি জানি না, আমার কিছুই জানা ছিল না। আর এই ছাত্র নেতাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না, কোনো সময় কিছু সম্পর্ক আপনি ছিল জানতে না। পারেননি। তারা কারা এখানে এসে ঢাকায় এসে তাদের চেহারা দেখতেছি, তাদের সঙ্গে কথা বলতেছি, এয়ারপোর্টে তারা ছিল, তখন তাদের সঙ্গে আপনি দেশের একটা সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন 2 মাস আগে। সময়টা ছিল অনেক ঘটনাবহুল। এই সময়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? জুলাই, অগস্ট, আপনার আসা, ক্ষমতা গ্রহণ, শপথ গ্রহণ, বঙ্গভবন। একটা হলো খুব দ্রুত গতিতে সব কিছু হয়েছে। আমি ফিরে আসলাম, এসেই এর মধ্যে ঢুকে পড়লাম। সেদিন রাত্রেই শপথ গ্রহণ করলাম। সব উলট পালট, দেশে ফিরে এসে কোথায় জেলে যাবো এখন অন্যদিকে চলে গেলাম। কি করতে হবে, এরা কারা, শপথ গ্রহণে কারা কারা থাকবে, সব কিছু নতুন, সব কিছু ভিন্ন পরিস্থিতি। তবু মনে করলাম যে এটা দায়িত্ব যখন তারা নিতে বলেছে, আমি রাজি হয়েছি, কাজে আমি সে দায়িত্ব পালন করব। কাজে একটা অপরিচিত জগতের মধ্যে অপরিচিত সঙ্গী নিয়ে আমার যাত্রা শুরু হলো। আপনি 1996 সালের ওই কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ওই দিন ছাড়া এরপরে বোধহয় আপনি কোনোদিন এই বঙ্গভবন, গণভবনে আপনার যাওয়ার সুযোগ হয়নি, না গিয়েছি? আমি গিয়েছি কোনো অনুষ্ঠানে, যদি অনুষ্ঠানে গিয়েছি যতদিন আওয়ামী লীগের বাইরের সরকার ছিল তারা আমাকে আমন্ত্রণ করেছে। আওয়ামী লীগের প্রথম সরকার যখন শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানেও আমি দাওয়াত পেয়েছি, সেখানে আমি দাওয়াত পেয়েছি এবং সেখানে উপস্থিত ছিলাম। এই সময় এই 2 মাসের মধ্যেই কিন্তু হয়নি, 2 মাস, 2 মাসের মধ্যে আপনি জাতিসংঘে গেলেন এবং এবার জাতিসংঘের অধিবেশনে আপনি যোগ দিলেন এবং সকল প্রথা ভেঙে বাইডেনের সঙ্গে আপনার বৈঠক হলো, তারপর ক্লিনটন। এর বাইরে তো আরও অনেক রাষ্ট্রনেতা এবং বিশেষ করে আন্তর্জাতিক সংগঠনগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারা আপনাদের সঙ্গে বৈঠক করলো, কথা বলে। এবং আমরা যেটা দেখলাম, এত উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের পরিবর্তন নিয়ে এবং তার মধ্যে আপনাকে কেন্দ্র করে, এটাও একটা বড় কার্যকরভাবে দেখা গেছে যে আপনার উপস্থিতি, আপনার পরিচিতি এক্ষেত্রে খুব বড়োভাবে কাজে লেগেছে এবং এতে আমরা অনেক বাংলাদেশ উপকৃত হয়েছে। এবং যেটা দেখা গেল যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সহায়তা করার জন্য অধীর আগ্রহে তারা আপনার সাথে দেখা করেছে। কানাডার প্রধানমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী, যদি আপনার সঙ্গে কোনো আগের কোনো নির্দিষ্ট করা ছিল না যে তার সাথে বৈঠক হবে, এই ধরনের অনেক বৈঠক আপনি করেছেন এবং আপনার অনেক বন্ধুদের সাথে আপনার যোগাযোগ হলো। বিল ক্লিনটন একজন আপনার ঘনিষ্ঠ বন্ধু, বারাক ওবামার সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে যে তারও একটা পরোক্ষ প্রভাব ছিল সকল কিছুর মধ্যে। তো এই সব মিলিয়ে আপনার কী প্রতিক্রিয়া হলো বাংলাদেশে কেন্দ্র করে, নতুন বাংলাদেশ যেখানে আপনি নেতৃত্বে আছেন? একটা হলো তাদের সবার মনে একটা উৎসাহ জেগেছে যে এই দেশটা আবার নতুন করে দাঁড়াতে পারে। এটার যে গতি প্রকৃতি দেখছিল তারা খুব উৎসাহ বোধ করছিল না এই পরিবর্তনের ফলে। এবং আমাকে সামনে পেয়ে যেহেতু একটু পরিচিত মুখ, একটা বন্ধু, তাদের সঙ্গে অনেক ঘনিষ্ঠতা ছিল আগের থেকে, কাজে তারা খুব উৎসাহ বোধ করেছে এবং সেই উৎসাহটা তারা নানাভাবে প্রকাশ করেছে। তারা যখন আমরা আনুষ্ঠানিক বৈঠক করছি, এটা আনুষ্ঠানিক বৈঠকের চাইতেও বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আলাপ হচ্ছে কী দরকার তোমার বলো, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিই। এবং সত্যি সত্যি তারা তাদের লোকজন নিয়ে এসছে, তাদের অফিসারদের নিয়ে এসছে। অফিসারদের অনেকে আবার আমাকে চেনে, যেহেতু নানা ভঙ্গিতে নানা কাজে আমি তার নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম, তো সেইভাবে তারা গ্রহণ করেছে এবং খুব উৎসাহ সহকারে করেছে যে আমাদের পরবর্তী পরিস্থিতিতে তাদের সাহায্য সহায়তা আমরা কি দরকার মনে করি। আমিও একেবারে পরিষ্কারভাবে বলেছি যে এটা অতীতের মতো করে দেখলে হবে না, এটা নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে, আগের ক্যালকুলেশন বাদ দিতে হবে, এটা অনেক বড় স্তরের ক্যালকুলেশনে যেতে হবে, কারণ আমরা একটা বড় জাম্পে যেতে চাই। এই ছোটোখাটো জিনিসে আগে যেভাবে চলছিল সেভাবে না, এবং অনেক শর্ত দিয়ে আটকে রাখছিল সেভাবে না।
এই একটা বিষয়ের উপর জোর দিচ্ছিলাম, যার সঙ্গে আলাপ হচ্ছিল তারা অ্যাপ্রিসিয়েট করছিল, এবং সঙ্গে সঙ্গে একজন তো ওখান থেকে ফোন করে নির্দেশ দিয়ে দিচ্ছিল, ওইটা করে দাও, ওইটা করে দাও। আমরা কথা বলছি আর ফাঁকে ফাঁকে নির্দেশও চলে যাচ্ছে, এরকম। তো খুব খুব উৎসাহ বোধ করলাম এটাতে। আমি বললাম যে শুধু টাকার অঙ্ক বাড়ালে হবে না, এটা হলো যে গতি। এই আমরা এখানে চুক্তি সই করলাম, সব করলে টাকা আস্তে আস্তে বহু বছর লেগে যায়, এই যে শেষ পর্যন্ত এটা কাজে লাগে। আমি বললাম যে আমাদের দ্রুত গতিতে দরকার, যদি এটা পরিবর্তন চাইতে হয়, এই পরিবর্তনে আশু পরিবর্তন দরকার। কাজেই এই সমস্ত রকমের আয়োজনের যে তোমাদের ব্যবস্থা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে যাতে আমরা কাজে লেগে যেতে পারি, এটা তাৎক্ষণিকভাবে কাজে লেগে যেতে পারি, সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবো, বলছি হ্যাঁ এটা আমরা বুঝছি, আমরা এটা তড়িৎ গতিতে যাতে হয় সেটা আমরা ব্যবস্থা করব। তারা তড়িৎ গতি করলো, কিন্তু আপনাকেও তো আমাদের সবাইকে নিয়ে জিনিসটা দ্রুত যেন হয় সেদিকে আপনাকে দেখতে হবে। সেজন্য আমাদেরকে যে প্রস্তুতি, প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলি আপনি নিয়েছেন, সংস্কার, সেগুলি খুব জরুরি। অবশ্যই সেগুলো করতে হবে, কারণ আমাদের জোর ছিল সংস্কার। যে সংস্কার যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুতগতিতে অগ্রসর হতে হবে, ধীরে সুস্থে সংস্কার করার সুযোগ আমাদের নাই। কাজেই সেই সংস্কারগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে। যেটিগুলো একটা বিধ্বস্ত একটা কাঠামোর উপরে আমরা শুরু করেছি। এই কথাটাই আমি আসছিলাম যে আপনি তো আগে দেশের ভেতরে থেকে বাইরে থেকে মানে সরকারের ভেতরটা অতটা দেখতেন না, জানতেন না। আমরা সাধারণভাবে জানতাম অন্যায়, অবিচার, রাজনীতিকরণ, দুর্নীতি ইত্যাদি। তো আপনি এসে কি দেখলেন, কি পেলেন? ভাঙা হাট, মানে কোনো জিনিস ফাংশন করে না। আপনি যদি বলেন যে এটা একটা স্ট্রাকচার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নেই। এটা হলো যে এক ব্যক্তির পূজার জন্য যা যা লাগে সেই ব্যবস্থাগুলো আছে, ওনার হুকুমে কি করতে হয়, কে কারকে হুকুম দেবে, তার ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত। রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য তাদের কোনো ব্যস্ততা নেই। কাজেই সেরকম একটা ভাঙাচোরা জনপ্রশাসনকে নিয়ে আমাদেরকে যাত্রা শুরু করতে হয়েছে। আপনার এই যাত্রাটা তো অনেক কঠিন হয়ে গেল। অত্যন্ত কঠিন, অত্যন্ত। আপনি আসার আগে তো এতটা বুঝেছেন কিনা জানি না, নাকি এখন এসে আরো বেশি দেখছেন? ভেতরে ঢুকে পরিষ্কারভাবে দেখা যায়, আগে আবছা আবছা বুঝছি যে এরকম একটা কিছু হবে, কিন্তু এত যে ভাঙা জিনিস এটা বোঝা মুশকিল। কে কাকে নির্দেশ, কি উদ্দেশ্যে দিয়েছিল, কি করেছিল, এবং টাকাটা কিভাবে খরচ হয়েছিল, কি চুক্তিটা কেন হয়েছিল, নানা রকমের বিষয়। কাজে এই টাকার বন্টন কিভাবে হয়েছিল, সব কিছু উদ্দেশ্য হলো যে যেখানে পারো নিয়ে নাও, এই হলো সুযোগ, এইভাবে চলেছে। কাজে সেই পরিস্থিতি থেকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসা, আমাদের তার কোনো রাস্তা নেই নিয়ম শৃঙ্খলা ছাড়া। কাজে এইটাকে পরিষ্কার করে নিয়ে আসা এটা খুব কঠিন একটা কাজ। কঠিন, আবার ধরেন যে এটা একটা সময় সাপেক্ষ। আপনি 8ই অগস্ট ঢাকায় নেমে বিমানবন্দরে বলেছিলেন আপনার প্রথম কাজ আইন শৃঙ্খলা রক্ষা এবং এটাকে উন্নত করা এবং পরিস্থিতিকে স্বাভাবিক করা। এক্ষেত্রে আপনি কতটুকু সফল হলেন মনে করেন? চেষ্টা করছি, এখনও সফল হই নাই, কারণ এখনও তো আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বাঙ্গীন উন্নতি হয় নাই। কাজে নানা রকমের ব্যাখ্যা আছে, ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা উন্নতি হয় নাই। কিঞ্চিত উন্নতি হয়েছে হয়তো, কিন্তু যেই লেভেলে যে আসার কথা সেই লেভেলে এখনো আসে নাই। কাজে আমাদের সার্বিক চেষ্টা হবে ওটাকে আগে স্থির করা। প্রথম কাজ হিসেবে এটা প্রথম কাজ, এটা না হলে তো বাকি জিনিস করতে পারছি না। অবশ্য ধরেন এটা এত সহজও না, পুলিশ ব্যবস্থাটা ভেঙে পড়েছে, সেগুলি হলো আমাদের মুশকিল। এখন মানুষকে আশ্বস্ত করবেন কি দিয়ে? পুলিশ সামনে নাই, ব্যবস্থাপনা, কাজটা কঠিন। কিন্তু আপনি কি সহযোগিতা পাচ্ছেন আপনার প্রশাসনের ভেতর থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর থেকে? তো সব সহযোগিতা আছে বলেন, কিন্তু গুঞ্জন শুনি না, এখানে গোপনে বসে আছে, অমুকে এই করছে, এগুলো শুনি। আমরা এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি না, তাহলে কোনো কাজ করা যাবে না। যেভাবে আছে সেভাবেই আমরা চলছি। এবং যেহেতু পুলিশের পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না, সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি তারা যেন এগিয়ে আসে। প্রথম তারা এগিয়ে আসলো, তারপর বললো যে আমরা এগিয়ে আসছি, কিন্তু আমাদের তো কাজ করার কোনো সুযোগ নেই। তখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা প্রশ্নটা উঠলো। আমরাও রাজি হলাম যে হ্যাঁ, ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাসের জন্য আমরা দিলাম, যাতে করে তারা এখন তাদের কাজে নামতে পারে। দাঁড়িয়ে থাকা ছাড়া তার কোনো কাজ ছিল। আমার পরের প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে ফেললেন। তো 2 মাস সময় কি সেটা যথেষ্ট মনে করছেন এখন? আমরা প্রথম মনে করলাম 2 মাস দিয়ে দেখি, যদি মনে হচ্ছে কাজ হচ্ছে তাতে দরকার হলে এক্সটেনশন হবে, তারাও সম্মত হবে আশা করি। এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাচ্ছি আর কি। তবে 2 মাস একটা পরীক্ষামূলকভাবে, তার নানা রকমের দুশ্চিন্তাও আসে, এটা ক্ষমতা পেয়ে এটার কোনো অপব্যবহার হয় কিনা। কারণ একজন না বুঝে একটা ক্ষমতার অপব্যবহার করে হলো, এটা সেনাবাহিনীকে দোষ দিয়ে লাভ নেই। একজন ব্যক্তি, সেনাবাহিনীর একজন সদস্য
একজন অফিসার যদি এরকম একটা করে, এটা দুর্নামটা সেনাবাহিনীর উপর আসবে, আমাদের উপরে আসবে, কেন আপনি এটা দিলেন? কাজে আমরা সেটাও দেখতে চাচ্ছি যে তারাও খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে যাতে করে এরকম অঘটন না ঘটে। আপনি সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর কথা বলছেন। সশস্ত্র বাহিনী। এখন যদি আমি আরেকটু পেছনে যাই বা গভীরে যাই, আপনার বর্তমান উপদেষ্টা পরিষদের সঙ্গে আপনি কাজ করছেন, আপনি কি কাজের যা অগ্রগতি বা যেটুক গিয়েছেন তা থেকে আপনি সন্তুষ্ট? এটা নির্ভর করবে আপনি কি এক্সপেক্ট করেন। আমি যদি বলি এটা একটা মহা ইঞ্জিন, একটা সরকার একটা মহা ইঞ্জিন এখন আমরা চালু করার চেষ্টা করছি। প্রথমে আমরা ফার্স্ট গিয়ার দিয়ে চেষ্টা করছি এটা নাড়ানো যায় কিনা, এটা নড়লে তারপরে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারের দিকে যাবে, এটাই হলো বিষয়। আমরা এক ধাপে থার্ড গিয়ারে দিয়ে চলে গেলাম, ক্রুজিং স্পিডে চলে গেলাম, এটা সম্ভব না। কাজে ওই গতিটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, কত দ্রুত গতিতে এই ফার্স্ট গিয়ারের 4-5 মাইল গতি উত্তরণ করে উন্নতর গতির মধ্যে যেতে পারি, 20-22 মাইলের মধ্যে যেতে পারি, তারপরে ক্রুজিং স্পিডে যেতে পারি। সেটা এটা কিন্তু বেশি সময় নিলে তাও হচ্ছে না। আমাদের তো এটা আমাদের কাজের মধ্যে নামতে হবে, কাজটা তো অফুরন্ত কাজ। এই যে আপনি যে গতির কথাটা বললেন, একটা মানুষের আকাঙ্ক্ষা যে একটা দৃশ্যমান গতি, একটা উদ্যোগগুলো যেন দেখতে পায়, বুঝতে পারে, এরকম একটা অবস্থা, এটা নিয়ে মানুষের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আমাদেরও মিশ্র প্রতিক্রিয়া। আমরা তো খুব খুশি না যে এটা হচ্ছে। এটা ঠকর ঠকর করে চলা তো কারো ইচ্ছা না। এটাকে যত দ্রুত আমরা চালু করে ফেলতে পারি, অগ্রসর হতে পারি, নর্মাল স্পিডে চলে আসতে পারি, সেটাই আমাদের চেষ্টা। না, এটাও একটা বাস্তবতা। এত পুঞ্জীভূত সমস্যা সর্বত্র সর্বক্ষেত্রে, এটাকে দ্রুত সমাধান করে ফেলা সম্ভব না, কিন্তু মানুষ তারপরে দেখতে চায় যে একটা দৌড়ঝাঁপ হচ্ছে, চলাচল হচ্ছে, আপনারা লাফাচ্ছেন, দৌড় দিচ্ছেন, সারা দেশে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা জাগছে, কাজগুলো চলছে, এরকম একটা পরিবেশ দেখতে চায়। কিছু ভালো হয়, যেমন সবাই বলছে যে ব্যাংকিং সেক্টরে কিছু ভালো হচ্ছে, আবার বলে যে না এদিকে আবার পুঁজির বাজারে গোলমাল হচ্ছে, এরকম কথা। কাজে একটা ভালো হয় তো আরেকটা খারাপ হয়, একটা শুধরে আসে তো একটা দুর্বল হয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে আমাদের আসল কাজগুলো করে ফেলতে হবে, যে আমাদের নিয়মের ভেতরে নিয়ে আসতে হবে সবাইকে, নিয়মটা যেন আমরা পালন করতে পারি। বিশ্ববিদ্যালয়গুলো অচল ছিল, বকল ছিল, এখন সেগুলো সচল করা, ছাত্রদের নিয়ে আসা, আবার বিসিদের নিয়োগ করা, কাজের অফুরন্ত কাজে কোনো একটা না, যেদিকে দেখবেন যেগুলো খালি কাজে, এই কাজের পরে কাজ, এর মধ্যে গতি সঞ্চার করা। একটা হলো কাজটা শুরু করা, যে যন্ত্র যেখানে কোথায় তার চাবি কোনটা, কোথায় কল কোনটা, কোথায় টিপতে হবে, কোথায় গুঁতা দিতে হবে, এগুলো করতে করতে আমাদের। আপনার এই বড় মেশিন, এই যন্ত্রপাতি চালু করার জন্যে কি আপনি কি আরও কোনো উদ্যোগ নেবেন, নতুন কোনো সদস্য আরও যোগ করবেন, আরও কমিটি করবেন? আপনি তো 6টে কমিশন করেছেন, আরও কিছু কমিটি করেছেন, এরকম কোনো চিন্তা আপনার নিজের? কমিশনটা অন্যভাবে দেখছি আমি। আগে যন্ত্রটার কথা বলি, যন্ত্রটার ব্যাপারে এটাকে চালু করার জন্য মাঝে মাঝে আলাপ হয়েছে যে আরও কজন সদস্য নিলে বোধহয় ভালো হতো। এটা কোনো পাক্কা সিদ্ধান্ত হয়নি এখনো, বিষয়টা খোলা আছে। এই অবস্থাতে আমরা আছি। তবে আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য সংখ্যা খুব একটা বাড়াতেও চাই না, এটা আবার একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করে। আপনি তো জানেন যে বিগত সরকারগুলোর প্রায় মন্ত্রিসভার সদস্যের সংখ্যা কখনো এটা 60-70 এ পর্যন্ত ছিল। আপনারা আমরা ওই ধরনের চিন্তা করছি না, আমরা খুব ছোটোখাটো আকারে যেতে চাচ্ছি, সলিড আকারে যেতে চাচ্ছি। দেখা যাক আমরা করতে পারি। এটাতে টিম বড় হলে সমস্যা হলো কি, যত টিম বড় হয় ইশারা এবং কাজ একজনের সঙ্গে একজনের সঙ্গতিপূর্ণ কাজ করা মুশকিল হয়ে যায়। এই ছোটো টিমও আমাদের সমস্যা হয়। এই যে নতুনভাবে এসছে, সবাই সবার পরিচিত হবে, কাজে টিম গঠন করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেটাকেও যত সংক্ষেপে আমরা করতে পারি, যত দ্রুত করতে পারি। চেষ্টার কমতি নাই, কিন্তু সফল হয়েছে এ কথা বলার সময় আসে নাই। আপনি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থী বা যারা আন্দোলন করেছেন, নেতৃত্ব ছিলেন, তাদেরকে সরকার পরিচালনায় অংশ করেছেন, তারা উপদেষ্টা পরিষদে আছে। এটা একদমই নতুন একটা অধ্যায় বা অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা কেমন? একটা হলো আমার অভিজ্ঞতা, একটা হলো যে আমার ধারণা। আমি বরাবরই বলে আসছি, এটা আমি সর্বত্র যখনই যে মজলিসে যাই সে কথা বলে আসছি, যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার। তারা আরেক জগতের মানুষ, আমরা তাদেরকে আটকে রেখেছি। আমরা যারা বয়স্ক, তারা পুরনো চিন্তা, পুরনো ধারণা, পুরনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখেছে। নতুনরা তাদের নতুন ধারণা, নতুন চিন্তা, নতুন কাঠামো নিয়ে অগ্রসর হবে। এই পথ ছেড়ে দিতে হবে। কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া, যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। আমাদের পথ হলো তাদেরকে ভাবা দেওয়া যে চলো।
এটাই আমার বক্তব্য ছিল। এখানে এসে সে সুযোগ পেলাম, ওরা ওরা রাজি, আমিও রাজি যে ঠিক আছে আমরা করি। এবং যারা উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছে ছাত্র, কোনো উপদেষ্টার চাইতে কোনো ক্রমে কম কেউ বলতে পারবে না। শুধু আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে না, অতীতের উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে যদি আপনি তুলনা করেন, কেউ বলতে পারবে না এরা ওদের আগের যারা মন্ত্রী ছিল তাদের চাইতে কোনো ক্রমে এদের দুর্বল কিছু একটা। তারা বরং অনেক সজাগ, অনেক সতর্ক, তারা কাজ করার সময় তারা অনেক চিন্তা ভাবনা করে কাজ করছে। তাহলে তো এইটাও আমাদের দেশে একটা নতুন ধরনের, আমরা 52, 62, 69, অভ্যুত্থান, 90 এই আন্দোলনগুলো মূলত ছাত্রদের নেতৃত্বে হয়েছিল, কিন্তু পরবর্তী দেশ পরিচালনা বা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ছাত্ররা সে ভূমিকাটা পায়নি। এটা একদমই নতুনত্ব আমাদের জন্য। আমাদের নতুন, হয়তো অন্য দেশেও তরুণদের দায়িত্ব দেওয়া হয়েছে, অন্য দেশে তরুণরা প্রধানমন্ত্রী হয়েছে, চিলির প্রেসিডেন্ট একেবারে টাটকা নতুন বাচ্চা হয়েছে। কাজে কোনো দিকে এটা যে কম করছে তা তো না, সে তো একদম পুরো প্রসেসের ভেতর দিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। এবং প্রধানমন্ত্রী একেবারে টাটকা ইয়াং, 35 বছর 36 বছরের প্রধানমন্ত্রী, এটা তো অজানার বিষয় না। কাজে তরুণদের অবহেলা করার কোনো কারণ নেই। তাদের অবগতি এবং কার্যক্ষমতা, চিন্তা শক্তি কারো চাইতে কোনো, সেটা তো ধরেন বিগত জুলাই আগস্ট না, তার আগেও বিগত কয়েক বছর আন্দোলনের মধ্যে দিয়ে সেটা তারা প্রমাণ করেছে যে তারা নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন ধরনের একটা নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করেছে আর কি। সেদিক থেকে আপনি যে ভাবাটা দেন, কথাটা সুন্দর বলেন, ভাবা, এটা আপনি অতীতে বলতেন, এখনো বলেন, সুন্দর শব্দ ভাবা দেওয়া। অবশ্যই। এখন 11 সরকার, এটাকে সেনাবাহিনী সরকার ছিল এবং ওদের একটা ভূমিকা ছিল এবং পুরো প্রক্রিয়ার মধ্যে ছিল, সামনে কয়েকজন ছিলেন। এখন তারা আপনার সঙ্গে আছে, উদ্যোগ নিয়েছে, সাহায্য করছে, আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। বিশেষ করে ওই জুলাইয়ের শেষ দিনগুলো, অগাস্টের প্রথম 1 সপ্তাহ, তারাই একটা মোটামুটি প্রক্রিয়াটাকে সফল করে নিয়ে যাওয়াটা চেষ্টা তাদের মধ্যে ছিল। এখন আগামী নির্বাচন পর্যন্ত এই সেনাবাহিনীর ভূমিকা আপনি কী দেখেন? আমি যেটা মনে করি, সেনাবাহিনীও সেটা বোঝে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকা পালন করবে। সেটা সরকারের যে সমস্ত নির্দেশ তারা পালন করে যাবে, সেটাই গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা। এই শুরুতেই যদি আমরা সেই ভূমিকাগুলোকে প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলে দিই, তাহলে তার গণতন্ত্র এগিয়ে যেতে পারলো না, এখানেই শেষ হয়ে গেল। তো সেখানে আর আমাদের থাকারও আর দরকার কি? যেখানে গণতন্ত্র নেই সেখানে আর আমাদের কোনো ভূমিকাও নেই, অন্তত আমার কোনো ভূমিকা। হ্যাঁ, একদম। এবার কিন্তু আমরা 11 হচ্ছে অন্যরকম দেখি, সেনাবাহিনীর সামনে আসছে না, বা এটা হয়তো আপনাদের প্রতি তাদের বিশ্বাস, আস্থা, এটা একটা বড় কারণ। এই অবস্থাটা আমরা দেখতে চাইব, এটাই হয়তো কাম্য। আমি সে কথা বললাম যে গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকাই তারা পালন করছে এবং করে যাবে। এবং সেখানে আপনি তাদের সকল সহযোগিতা আপনি পাচ্ছেন। আমরা এই পর্যন্ত তো কোনো কমপ্লেন করার কোনো সুযোগ হয়নি, বরং আমরা ভাবা দিয়ে এসেছি। যে কোনো সুযোগ আমরা তার ভাবা দিয়েছে এই জন্য এই যে পরিবর্তনটা হলো, সেনাবাহিনী যদি এগিয়ে না আসতো এটা তো রক্তারক্তি কাণ্ড হয়ে যেতে পারতো। কাজে তারা এগিয়ে এসছে, ঠান্ডা মাথায় তারা এটা কাজটা করেছে এবং ছাত্রদেরকে সামনে রেখে বলে না যে তোমরা সরো, এবার আমরা নিয়ে নিলাম, ওরকম তো বলে নাই তারা। তো কাজে তাদেরকে আমরা অনেক রক্তারক্তির মধ্যে দিয়ে তারা এসছে, অনেক রক্তারক্তির পরে এসে তারা এটাকে সামাল দিয়েছে, প্রক্রিয়াটাকে অগ্রসর করে নিয়ে যাওয়া। আরো রক্তারক্তি হতে পারতো যদি সেটা তারা না করতো, সেই সময়ে যদি এগিয়ে এসে তারা না নিত, ভয়ঙ্কর জিনিস হতে পারতো। বিশেষ করে আপনার মনে আছে কিনা, দেখেছেন পরে 23 আগস্টে তাদের যে একটা সভা হয়েছিল দরবার হল, সেখানে যে প্রকাশ্য তাদের যে আলোচনা যে তারা জনগণের বিরুদ্ধে কোনো গুলি ছুড়বে না, এটা একটা তখন প্রতিক্রিয়া তৈরি করেছিল। সেদিক থেকে আপনার এই ভাবাটা ঠিক আছে। আচ্ছা, আরেকটা এর মধ্যেই আমরা দেখি যে কিছু কিছু সিদ্ধান্ত আপনাদের পরিবর্তন করতে হয়, সরকার পরিচালনাটা হতে পারে, হওয়া উচিত, কমিটি গঠন, কমিটি পুনর্গঠন, কোনো সিদ্ধান্ত, এতে কিছু প্রতিক্রিয়া আছে মানুষের মধ্যে, এতে করে সরকারের দুর্বলতার প্রকাশ পায় কিনা এটাও আলোচিত হয়। আবার কখনো কখনো মনে হয় সমন্বয়হীনতা, এরকম কি কিছু আপনি দেখেন সমস্যা? যদি আপনি আগে এই কথাগুলি বলে ফেলছেন, তারপরে 2-1 লাইন যদি বলার থাকে এখানে। আমি এভাবে বলবো যে এক একজন এক একভাবে দেখতে পারে। আমি বলবো যে এটা সরকারের একটা স্ট্রং পয়েন্টস, আমরা ভুল করলে শুধরাই দিই।
আমরা গোয়ার্তমি করে ধরে রাখলাম যে আমি সরকার বলে ফেলেছি, এটা আর বললে যা হয় হবে, এরকম তো আমরা করছি না। আমরা পরবর্তীতে দেখলাম এটা এভাবে না করে এভাবে করলে ভালো, তো এভাবে করে দিয়েছি। তো কাজে আমি এটা সবলতা মনে করি যে আমাদের পুনশ্চিন্তা করার শক্তি আছে। আমরা সরকার বলে একবার হুকুম দিলাম তো হুকুম, এটার উদ্র করা যাবে না, কাউকে এটা সবাইকে মেনে চলতে হবে, এইরকম গোয়ার্তমি আমরা করতে চাই না। বা ভুল মনে করলে সংশোধন ভুল মনে করলে সবার সামনে আরো ভালো হবার চেষ্টা করছি, ভুল সংশোধন করছি, যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি সেটা করছি, যে প্রথম সিদ্ধান্তটা আরো ভালো হতো যদি এইভাবে করি, এভাবে করে দিচ্ছি। কাজে আমরা মনে করি যে এটা আমাদের শক্তি। অর্থাৎ এগুলি নিয়ে আপনার কোনো দ্বন্দ্ব সংঘাত নাই, আমাদের কোনো দাপাদাপি নাই। সংঘাত নেই। মানে এটা আপনার চিন্তা ভাবনা, আপনার কাজের ধারার সঙ্গে এটা যায়। অবশ্যই এভাবে আমরা করে এসেছি, কাজে সেভাবেই করি। আমরা ওই যে বললাম যে গোয়ার্তমিটা আমরা ছেড়ে দিতে চাচ্ছি। সরকারের একটা গোয়ার্তমি থাকে যে সরকার বলেছে এটা অনড়, এটা করতেই হবে, এটার জন্য অনেকের প্রাণ দিতে হচ্ছে, অনেকের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বলছি যে না, আমরা যদি মনে করি যে এই প্রথম সিদ্ধান্ত চেয়ে আরও ভালো সিদ্ধান্ত আছে আমাদের কাছে, আমরা ভালো সিদ্ধান্তে যাবো। এই প্রথম সিদ্ধান্ত আঁকড়ে থাকবো কেন? একটা বড় পরিবর্তন হয়ে গেল। আমরা জানি যে 90-তে এরশাদের পতন হয়েছিল, কয়েকটা ভালো নির্বাচন হয়েছিল, 2007-এ একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল। তারপরেও তেমন কোনো পরিবর্তন হয়নি, বরং আমরা খারাপ দেখলাম, একটা চরম স্বৈরতান্ত্রিক সরকার পেলাম আমরা। তো আমরা তো শিক্ষা নেই না। তো এবার কি আমরা শিক্ষা নেব? আমরা কতটুকু আশাবাদী? আপনি কি মনে করেন? আমি এভাবে দেখি, আমি মনে করি যে এটা একটা মস্ত বড় সুযোগ এসছে আমাদের জাতির জীবনে। এরকম সুযোগ অতীতের যত বর্ণনা দিলেন কোনটাতে আসেনি। এবং ছাত্ররা একটা সুন্দর বাক্য ইউজ করেছে, আমরা সবাই সেটা গ্রহণ করেছে, সংস্কার। অতীতে আমরা সংস্কারের দিকে যাইনি, শুধু এক সরকার থেকে আর সরকারে চলে গেছে। এবার সংস্কারের একটা বিষয় এসছে এবং সেটাকে আমরা সামনে রেখেছি। এইটি হলো মুখ্য বিষয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় বিষয় হলো সংস্কার। নির্বাচন তো যে কোনো সময় যে কেউ দিতে পারে, আর আছে নিয়ম মাফিক দিলাম, কেউ ভোট চুরি করলাম, কেউ ভোট দখল করলাম, হবে একটা, সেটা না। এবার হলো সংস্কার। সংস্কার মানে হলো অতীতে যা যা ঘটেছে সেগুলো আমরা পুনরাবৃত্তি করতে দেব না। এটার জন্য আমাদের বুদ্ধিতে যত কুলায়, 100% হবে না, কিন্তু কাছাকাছি যত আমরা পারি, আমাদের শক্তিতে যত আছে সারা জাতিকে একত্র করে সেই জিনিসগুলো করবো, গায়ের জোরে না। অন্তর্বর্তী সরকার বসে কিছু করবে না, সবাইকে নিয়ে বলেন আপনারা কি হলে এগুলো হবে না ভবিষ্যতে, সেই জিনিসগুলো আমাদেরকে দেন। আমরা সবাইকে বোঝাই, রাজনৈতিক দলকে বোঝাই, বলেন আপনারা কি কি সংস্কার করতে চান। এই সুযোগ কিন্তু আর পাবেন না। আপনার নির্বাচিত সরকার এসে গেলে এই সুযোগ পাবেন না, এটা সম্ভব হবে না, আইনতই সম্ভব হবে না। আমাদেরকে দিয়ে সেটা করিয়ে নিতে পারেন, যেমন সংবিধান সংশোধন পারবেন না, এটা আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন। কাজেই আমাদেরকে উপলক্ষ করে, আমরা করবো না, আপনারাই করবেন, আপনাদের কাজটা আমরা করে দেবো, কিন্তু আপনাদেরকে একমত হবে, আপনাদেরকে একটা সহায়তা করবেন, সহায়তার ভূমিকা পালন করবেন। আমরা সহায়কের ভূমিকা পালন, আমরা একটা খসড়া বানিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজের সুবিধার জন্য, এটা ছিঁড়ে ফেলে দেন, আরেকটা বানিয়ে দেন, যাতে কাজটা হয়। এটা হবে না, আমরা এইভাবে করেন, সেটা আমাদেরকে দেন, আপনাদেরকে নিয়ে আমরা এই সংশোধনটা করে দিই, সংস্কারটা করে দিই। এই সংস্কারের কাজে আমরা, এই সংস্কারের কাজে আপনার 1, 2, 3 এজেন্ডা কি বা লক্ষ্য কি বা কোনগুলো? প্রথম হলো সংবিধান, মস্ত বড় জিনিস। সংবিধান সংশোধন করতে হবে, জুডিশিয়ারি সংশোধন করতে। আমরা যে 6টা দিলাম, 6টার প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আরও কমিশন নিয়ে আসছি, 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর বিষয়গুলো আসছে, সেগুলো আসতে দেখবেন যে অনেকগুলো বিষয় আমরা মতামত দিতে পারি, মনের মধ্যে জমে আছে। এটা এমন না যে কেউ আবিষ্কার করছে, লেখালেখি আপনারা বহু করেছেন। এগুলো শুধু একটা কাগজ সামনে রেখে সবাইকে একমত করা, সব দলকে দিয়ে বসা, যে বলেন আপনি কদ্দূর যেতে চান, আপনাদের উপরে। আপনারা যেভাবে ঠিক করে দেবেন, আমাদের কাজ করলে সেটা ফ্যাসিলিটেট করা। এই সুযোগটা আমাদের কাছে আছে এখন, সব আপনারাই সৃষ্টি করেছেন সুযোগ আমরা সৃষ্টি করি না, আপনারা সুযোগ করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনাদের সৃষ্ট যে উপদেষ্টা পরিষদ, সেটা আপনাদের জন্য করে দেবো আমরা, আপনাদের সেবা করব। আপনি এখন চারপাশে আপনি যা দেখছেন বা দেখেন, এতে কি আপনি আশাবাদী যে আপনারা বা সকলের সহযোগিতা নিয়ে, রাজনৈতিক দলকে নিয়ে, কমিশনের উদ্যোগে কাজটা আপনারা অনেক দূর করে যেতে পারবেন? আমি একদম 100% আশাবাদী, কারণ সবাই সংস্কার চায়। মুখে যে কথাই বলুক, ভেতরে কিন্তু সবাই সংস্কার চায়, কারণ এছাড়া গত্যন্তর নাই। আপনি পার হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে আটকে যাবে, আপনার পরবর্তী বংশধর আটকে যাবে। এই গর্তের মধ্যে আবার পড়তে হবে, যে গর্ত থেকে আমরা বেরিয়ে আসলাম, যে ধ্বংসস্তূপ থেকে আমরা বেরিয়ে আসছি, সেই ধ্বংসস্তূপ আবার সৃষ্টি হবে যদি আপনি এটা সংশোধন করে না দেন। কাজে এই সংশোধন করার দায়িত্ব এখন আপনাদের। আমরা ফেসিলিটেট করে দিচ্ছি, এই কমিশন ইত্যাদি বসিয়ে কাগজগুলো তৈরি করে দিচ্ছি। একটা জাতীয় ঐক্য,
এই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সম্ভাবনা বাস্তবতা কি আছে? বলেন, আপনার পত্রিকায় বলেন, শুরু করেন, কথা বলেন। একটা ব্যাপারে একমত যে আমরা এটা চাই না, পুরানো অতীত শেষ।